যারা টিন্টেড নয় বলা হচ্ছে, যারা নয় আইডেন্টিফাই তো করছে কোনো রকমভাবে, করছে। তাহলে সেক্ষেত্রে তারা কোনো কি সুযোগ পাবে, কোনো উপায় তাদের জন্য হবে? কেননা দেখুন, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। যারা ধরুন আজকে চাকরি করছিল, কেউ 6 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর চাকরি করেছে, তারা সংসার শুরু করেছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, তারা লোন নিয়েছেন, মানে তারা তো একদম অথই জলে এখন। এই প্রশ্ন তো আসবেই। না দেখুন, তাদের সুপ্রিম কোর্টই তাদের সুযোগ দিয়েছে। তাদের মধ্যে যারা অন্য কোনো জায়গা থেকে, সরকারি কর্মরত জায়গা থেকে ছেড়ে এসছে, তাদেরকে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং যারা মনে করছে যে তারা পরবর্তী সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করবে, তার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হাতে নাতে তাদের কোনো সুবিধে হবে কিনা, হাতে নাতে তাদের কোনো ফিনান্সিয়াল রিলিফ হবে কিনা, সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা নেই। এবং আমার মনে হয় এটা সুপ্রিম কোর্টের স্কোপ অফ কনসিডারেশনেও হয়তো ছিল না, কিন্তু সুপ্রিম কোর্ট মনে করলে এটা স্কোপ অফ কনসিডারেশনে রাখতে পারতো, কারণ কি দে হ্যাভ দি পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস। কিন্তু তারা মনে করেছেন এটাতে তাদের আলোকপাতের দরকার নেই, তারা করেননি। মানে সেক্ষেত্রে এখন এই ছেলেমেয়েরা যারা সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কি করণীয়? আপনি একজন লয়ার হিসেবে কি সাজেস্ট করবেন? যারা আনটেন্টেড এবং তারা যদি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেটাতে যে ক্যালকুলেশন সুপ্রিম কোর্ট দিয়েছে বিভিন্ন প্যারাগ্রাফে, সেটাকে ইন্টারপ্রেট করে দেখাতে পারে যে তারা আনটেন্টেড, তারা একটা রিভিউ পিটিশন ফাইল করতে পারে সুপ্রিম কোর্টের কাছে। রিভিউ পিটিশন ফাইল করে তাদের নিজেদের কিছু ক্ল্যারিফিকেশনস চাইতে পারে। তারা বলতে পারে যে যেখানে সুপ্রিম কোর্টই বলছে যে তারা আনটেন্টেড, তাহলে তাদেরকে কেন এই পরিণতির শিকার হতে হলো বা হতে হবে, সেটাতে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে। কিন্তু একজন আইনজীবী হিসেবে আমার যেটা মনে হয় যে রিভিউ পিটিশন ফাইল করার একটা স্পেসিফিক টাইম আছে, সেই টাইমের মধ্যে ফাইল করুন। এবং সেই টাইমের মধ্যে ফাইলটা যখন আপনি করবেন, তাতে তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে ফাইল করুন, পড়ে ফাইল করুন, বুঝে ফাইল করুন। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, এই মুহূর্তের যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন, তিনি 13ই মেতে তার মেয়াদ শেষ, তারপরে নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসবেন। সেই জন্য আপনারা সময় নিন, সময় নিয়ে রিভিউ ফাইল করুন, তাতে যদি সুপ্রিম কোর্ট থেকে আপনারা কোনো রিলিফ পাবেন। দাদা, চতুর্থ প্রশ্ন, সুপ্রিম কোর্ট ঠিক ঠিক কি জানিয়েছে এটা অনেকে জানতে চাইছেন। নানান আলোচনা চলছে, 12% সুদসহ নাকি 9 বছরের বেতন ফেরাতে হবে চাকরিহারাদের, এটা সকলেই ভাবছেন। এই বিষয়টা একটু বুঝিয়ে বলতে বলছেন অনেকে। দেখুন, একটু কনফিউশন আছে, কে ফেরত দেবে কে ফেরত দেবে না, এটা যে একদম স্ট্রেট জ্যাকেট ফর্মুলায় দেওয়া আছে তা নয়। আমি আপনাকে আগেও বলছিলাম আলোচনার মধ্যে যে টেন্টেড আনটেন্টেডটা কীভাবে আইডেন্টিফাইড হবে। এই টেন্টেড আনটেন্টেডটা আইডেন্টিফাই হওয়ার কথা আইদার সিবিআই বলবে যে তাদের কাছে ডকুমেন্টস আছে, তাদের কাছে তথ্য এভিডেন্স আছে যে এরা ঘুষ দিয়েছে, এরা ঘুষ দেয়নি। আর তা না হলে সুপ্রিম কোর্টকে সেটা অ্যাডজুডিকেট করতে হতো। ক্যালকুলেশনস দিয়েছে সুপ্রিম কোর্ট, কিছু নাম্বারস আপনি পাবেন, কিন্তু নাম্বার দিয়ে তো হবে না। মানে কালকে যখন আমার কাছে যদি চিঠি আসে যে তুমি টেন্টেড, তাই তোমাকে মাইনে ফেরত দিতে হবে, এবং আমারই সহকর্মীর কাছে একটা চিঠি আসে যে তুমি আনটেন্টেড, তাই তোমাকে মাইনে ফেরত দিতে হবে না, তাহলে তো ইট গিভস রাইজ টু ফার্দার লিটিগেশনস। এই জায়গাটায় ধোঁয়াশা আছে। এমন নয় যে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কি কাকে টাকা ফেরত দিতে হবে, কাকে ফেরত দিতে হবে না। কিন্তু যদি এটা পরিষ্কার না থাকে, তাহলে এটা নিয়ে তো সমস্যা আরও বাড়বে। এটা সমস্যার শেষের কোনো জায়গা নেই আর কি। মানে সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়তে কিন্তু আমরা ফাইনালিটিটা পাইনি এখনও কিছু জায়গা বাকি আছে, এখনও কিছু প্রশ্ন বাকি আছে, যেটার উত্তর আবার হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে দিতে হবে। পঞ্চম প্রশ্ন দাদা, যারা চাকরি হারালেন তাদের মধ্যে সত্যিই যোগ্য যারা, তারা কি চাইলে কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে? যারা সত্যি যোগ্য এবং যারা সুপ্রিম কোর্টের জাজমেন্টের এই ক্যালকুলেশনের বেসিসে যদি তারা মনে করেন যে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে তারা যোগ্য আছে, মানে তাদের যোগ্যতা ছিল, বা তারা ঘুষ দিয়ে বা কোনো বেপথে চাকরি পাননি, তারা একটা রিভিউ পিটিশন ফাইল করতে পারেন সুপ্রিম কোর্টের কাছে। ফাইল করে বলতে পারেন যে যেখানে সুপ্রিম কোর্ট নিজেই টেন্টেড আনটেন্টেডের মধ্যে একটা ভাগ করছে, মানে ইন টার্মস অফ ফেসিলিটিস, নট ইন টার্মস অফ ক্যান্সেলেশন অফ দি এন্টায়ার প্রসেস, সেখানে যেন ইন টার্মস অফ ক্যান্সেলেশন প্রসেসও সুপ্রিম কোর্ট তাদেরকে কিছু রিলিফ দেয়, সেইটা চেয়ে নিশ্চয়ই তারা একটা অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু সেটা কতটা গৃহীত হবে সেটা নিয়ে মানে আমি সত্যি জানি না, কারণ কি সুপ্রিম কোর্টের 3জন বিচারপতি একটা 41 পাতার জাজমেন্ট দিয়েছেন। নিশ্চয়ই তারা দে হ্যাভ অ্যাপ্লাইড দেয়ার মাইন্ড বিফোর দে হ্যাভ প্রোনাউন্স দিস জাজমেন্ট। বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমার মনে হয় যে রিভিউ পিটিশন ফাইল করার জন্য কিছুটা সময় লাগে আর কি, মানে কিছুটা টাইমের মধ্যে ফাইল করতে হয়, 30 দিনের মধ্যে ফাইল করার কথা। তো
সময় নিয়ে ফাইল করুন, কারণ কি সময় নিয়ে ফাইল না করলে আবার ভুল ত্রুটি থাকতে পারে, ডকুমেন্টেশনে ভুল থাকতে পারে, এবং সময় নিয়ে ফাইল, মানে আমি জানি না এই রিভিউ পিটিশন প্রেজেন্ট যিনি চিফ জাস্টিস আছেন, যে নিয়ে অর্ডারটা দিয়েছেন, তিনি শুনতে পারবেন কি না, কারণ কি 13ই মে তার মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন চিফ জাস্টিস যখন আসবেন তিনি নিজে শুনবেন না অন্য কাউকে ডেপিউট করবেন, সেটাও একটা প্রশ্ন। দাদা, আপনার এই কথাটার সঙ্গেই একটু মিল রয়েছে পরের প্রশ্নটার। যে রিপোর্টের ভিত্তিতে অযোগ্যদের আইডেন্টিফাই করে তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতেই কি যোগ্যদের বহাল রাখা যেত না, এমন প্রশ্ন কিন্তু করছেন এই ছেলে মেয়েদের মধ্যে সেটা তো অনেকে। অবভিয়াসলি, মানে সিবিআই এর যে রিপোর্ট নিয়ে এত আলোচনা, সেই রিপোর্টে সিবিআই যোগ্য অযোগ্য বাছলো, কিন্তু যারা অযোগ্য তাদের বিরুদ্ধে কোনো লিগাল স্টেপসও নিল না। এবারে লিগাল স্টেপসটা যখন তারা নিল না, ধরুন চার্জশিট ফাইল করলো না বা এফআইআরে তাদের নাম নেই, আমি জানি না কীভাবে ব্যাপারটাকে কনসিভ করা হবে, তার মানে কিন্তু সিবিআই এর কাছে যথেষ্ট তথ্য প্রমাণ নেই যে তারা ক্রিমিনাল ট্রায়াল তো একটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট প্রসেস অফ ল, ক্রিমিনাল ট্রায়ালে গিয়ে তাদেরকে দোষী প্রমাণ হয়তো করতে পারবে না তারা ভেবেছে, সেই জন্য তাদের নামটা চার্জশিটে দেয়নি। কারণ কি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এই মামলাটার সাথে কিন্তু ক্রিমিনাল ট্রায়ালটা ওতপ্রোতভাবে যুক্ত। মানে আমরা যখন বলছি ঘুষ নেওয়া হয়েছে, আমরা যখন বলছি দুর্নীতি হয়েছে, তখন তো আমরা ক্রিমিনাল ট্রায়ালটার দিকে চোখটা বন্ধ করে রাখতে পারি না। কিন্তু আজকে আপনি এই প্রশ্নটা, মানে আইনজীবী হিসেবে হোক, মানুষ হিসেবে হোক, ক্রিমিনাল ট্রায়ালটা কতদূর, ক্রিমিনাল ট্রায়ালে কারা দোষী সাব্যস্ত হলো, সেটা যদি আমরা না পাই, তাহলে এই টেন্টেড আনটেন্টেড একটা প্রশ্ন, একটা ধামাশা থেকে যাচ্ছে। যেই মোমেন্টে আপনি ওই রিপোর্টের বেসিসে টেন্টেডকে টেন্টেড বলবেন, তারা এসে মামলা করে বলবে যে এটা কী বেসিসে বলা হচ্ছে, তার ডকুমেন্টেশন দেওয়া হোক, তার আইনি ব্যাখ্যা দেওয়া হোক। সেখানে এভিডেন্স অ্যাক্টের সমস্ত নিয়ম সিবিআই মানেনি, সিবিআই প্রপারলি সেগুলোর সার্টিফিকেশনস করেনি, যেই ইলেকট্রনিক ডকুমেন্টস তারা সিজ করেছে বিভিন্ন লোকেদের থেকে, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। আর এটা তো সত্যিই একটা প্রশ্ন যে সুপ্রিম কোর্ট যখন একটা রিপোর্টের ভিত্তিতে বলছে যে কিছু লোক টেন্টেড, কিছু লোক আনটেন্টেড, তখন আনটেন্টেডদের উপরেও এই খাড়াটা দেওয়া উচিত হলো কি না, সেটা তো মানবিকভাবে ভেবে দেখা উচিত। কেন সুপ্রিম কোর্ট এটা করেনি, এটা তো বিচারপতিদের মাইন্ডসেট। কিন্তু হ্যাঁ, এটাও একটা পয়েন্ট যে বিচারপতিরা হয়তো ভেবেছেন, কারণ কি সুপ্রিম কোর্ট যখন কোনো অর্ডার দেয় তখন তো সেটা আইনের খাতায় আইন হিসেবে থেকে যায়। আমার মনে হয় সুপ্রিম কোর্ট একটা বার্তাও দিতে চেয়েছে যে পাবলিক সিলেকশন প্রসেস, তাও পাবলিক সিলেকশন প্রসেস যেখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, এই শিক্ষকদের তত্ত্বাবধানেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী আছেন, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী আছেন, ভবিষ্যতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন, আইএস অফিসাররা আছেন, অ্যাস্ট্রোনটসরা আছেন। তো সেরকম একটা সিলেকশন প্রসেসে দেয়ার ক্যানট বি ইভেন ইঞ্চ অফ ইলিগ্যালিটি। এটা একটা বার্তা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই হার্শ ডিসিশনটা দেওয়ার জন্য। অনেক সময় সুপ্রিম কোর্ট বা আদালতরা ভীষণ হার্শ ডিসিশন দেয় যাতে নাকি একটা বার্তা দেওয়া যেতে পারে যে এটা করা যাবে না বা এটা করলে ছাড় পাওয়া যাবে না। তো হয়তো সেই বার্তাটা দিতে গিয়ে সুপ্রিম কোর্ট নিজের মানবিক চেহারাটা ভুলে গেছেন, অনেক মানুষের জন্য এটা বেদনাদায়ক হয়ে গেল। মানে কি, আমার মনে হয় টেন্টেডদের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ নিতেন যেটা সুপ্রিম কোর্ট নিয়েছে, আর আনটেন্টেডদের যদি একটা সুযোগ দিতেন যে অ্যাটলিস্ট তোমরা একটা রিইভ্যালুয়েশন করো, যারা আনটেন্টেড তাদের একটা রিইভ্যালুয়েশন হোক যে তাদের যোগ্যতা আছে কিনা ইন টার্মস অফ তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। আপনি জানেন বিভিন্ন প্রাইভেট স্কুলসে, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে অ্যাপ্রেজেলের যে ব্যাপারটা থাকে, সেখানে কিন্তু একটা ফিডব্যাক নেওয়ার জায়গা থাকে। ছাত্রদের থেকে ফিডব্যাক নেওয়া হতো যে এই শিক্ষকরা কেমন পড়াচ্ছেন। কারণ কি, আমি জানি না, আপনারা সাংবাদিকতায় আছেন, বেটার বলতে পারবেন, কোনো অভিযোগ কিন্তু কোথাও পাওয়া যায়নি যে তারা পড়াতে পারছে না। শুনে তারা পড়াতে পারছিল কি না তার একটা রিইভ্যালুয়েশনের অর্ডার দিতেই পারতো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ভেবেছে হয়তো সেটা না দেওয়ার, মানে বার্তাটা আরও শক্ত হওয়া দরকার, সেই জন্য হয়তো এরকম অর্ডার পাস করেছে।